যাব সকলকে নমস্কার। আজ অর্থবর্ষ 2025-26-এর কেন্দ্রীয় বাজেট অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি সংসদে পেশ করেছেন। কেন্দ্রে পেশ করা এই বাজেট এবং তা নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে এসেছি। আমার সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক সেল রয়েছে, ইকোনমিক সেল, সেই ইকোনমিক সেলের 3 বিশিষ্ট দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা, অধ্যাপক শ্রী পঙ্কজ রায়, শ্রী সর্বজিৎ রায় এবং অশোক গুপ্তাজি, উনি আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টও বটেন। আপনারা জানেন যে গতকাল সংসদের সত্র শুরুর সময়তে, সংসদ অধিবেশন শুরুর সময়তে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় বাজেটের দিশা এবং রূপরেখার বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছিলেন। মা লক্ষ্মীর মহামন্ত্র উচ্চারণ করে তিনি ভারতবর্ষের অন্তোদয় সমাজ, মধ্যবিত্ত সমাজ এবং মহিলাদের উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে এমন বাজেট তৈরির ইঙ্গিত দিয়েছিলেন। মূলত 3টি ধারাকে অনুসরণ করে ভারত সরকার আগামী অর্থবর্ষে তাদের সরকারকে পরিচালনা যে করবেন সে কথাও তিনি বলেছিলেন। এই 3টি ধারা ছিল ইনোভেশন, ইনক্লুশন এবং ইনভেস্টমেন্ট। আজ আমরা যখন কেন্দ্রীয় বাজেট দেখলাম, সেই কেন্দ্রীয় বাজেটের প্রতিটি ছত্রে আমরা দেখলাম নতুনত্বের ছাপ। প্রযুক্তি থেকে নীতি সব ক্ষেত্রেই যুগান্তকারী সংস্কারবাদী পদক্ষেপ, যা ইনক্লুসিভ ইকোনমি বা অন্তোদয় থেকে শুরু করে মধ্যবিত্ত এবং সমাজের সকল শ্রেণীকে সুবিধা দেবে এমন একটি বাজেট, এবং যে বাজেটে আগামী 1 দশকে বৃদ্ধির যে মাত্রা, যে লক্ষ্যমাত্রা, সেই বৃদ্ধির মাত্রাকে অর্জন করার জন্য এবং ধরে রাখার জন্য সরকারের তরফ থেকে মূলধনী পুঁজির বিনিয়োগ এবং একই সঙ্গে বেসরকারি ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের পথকে প্রশস্ত করার জন্য একগুচ্ছ প্রকল্প, একগুচ্ছ নীতি এবং আইনের প্রণয়ন, এবং আইন, বেশ কিছু পুরনো আইন, সেকেল আইন বাদ দেওয়ার কথা বলা হয়েছে। সর্বোপরি এই বাজেট যুগান্তকারী, তার কারণ প্রতিটি বাজেটের শেষেই চাকুরিজীবী, মধ্যবিত্ত মানুষ, তাদের প্রত্যাশা থাকে এবং সেই প্রত্যাশা অধিকাংশ বাজেটের পর যে প্রতিক্রিয়া আমরা দেখি তাতে মনে হয় যে আরেকটু পেলে ভালো হতো। 2014 সালে নরেন্দ্র মোদীজি যখন সরকারে আসেন তখন আয়করের ছাড় ছিল 2.5 লক্ষ টাকা। সেই 2014-র 2.5 লক্ষ টাকার ছাড় 2023-এ এসে 7 লক্ষ টাকায় দাঁড়িয়েছিল। পরিবেশ ছিল যে মধ্যবিত্তকে রিলিফ দেবেন শ্রীমতী নির্মলা সীতারামন, কিন্তু এক ধাক্কায় 7 লক্ষ টাকা থেকে আয়করের ছাড় 12 লক্ষ করে দেওয়া এবং তার সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরলে 12,75,000 টাকা পর্যন্ত আয়করের ছাড়
মধ্যবিত্তের কাছে বিরাট খুশির খবর নিয়ে এসেছে এবং তার সামাজিক প্রতিক্রিয়াও আমরা দেখছি। অনেকে বলেও ফেলছেন যে 7 থেকে 10 হবে ভেবেছিলাম, কিন্তু এক ধাক্কায় 12 লক্ষ টাকা অবধি রোজগারে ছাড় হয়ে যাবে, কোনো কর দিতে হবে না নিউ ইনকাম ট্যাক্স রেজিমে, তা আমরা ভাবতেই পারছি না। এবং এই বাজেট দেখার পর আমরা বলতে চাই যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদিজি থাকলেই সম্ভব। এবং এই যুগান্তকারী ঐতিহাসিক বাজেট, যে বাজেটে সারা দেশের 100 নতুন জেলায় যেখানে প্রোডাক্টিভিটি অর্থাৎ চাষের উৎপাদন কম হয়, কৃষি পণ্যের উৎপাদন কম হয়, সেখানে মিশন মোডে নতুন প্রকল্প নিয়ে আসা, ঠিক যেভাবে 150 অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট বা পিছিয়ে পড়া জেলাগুলির জন্য ঝাঁপিয়ে পড়ে কাজ করা হচ্ছে গত 10 বছর ধরে। দুর্ভাগ্য পশ্চিমবঙ্গ সেই প্রকল্পেও যুক্ত হয়নি। তো 100টি এরকম জেলাকে এগিয়ে নিয়ে আসা থেকে শুরু করে স্বনিধি প্রকল্পে হকারদের লোন 10,000 টাকা থেকে কোন রকম কোল্যাটারাল ছাড়া 25,000 টাকা নিয়ে যাওয়া, কিষাণ ক্রেডিট কার্ড, মাইক্রো এন্টারপ্রাইজদের যারা ছিলেন এতদিন চাষি এবং মৎস্যজীবীদের জন্য যে ক্রেডিট কার্ডের ব্যবস্থা ছিল কিষাণ ক্রেডিট, সেই ফর্মে একইভাবে মাইক্রো এন্টারপ্রাইজ যারা আছেন মানে একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের জন্য এই ধরনের কার্যত ক্যাশ ক্রেডিটের সূচনা করা, 10,000 মেডিকেল সিট তৈরি করা 1 বছরের মধ্যে, অর্থাৎ কতগুলি নতুন মেডিকেল কলেজ তৈরি করার প্রস্তাব আসলে রয়েছে তা আমরা এখান থেকে বুঝতে পারছি। সেই সঙ্গে সিনিয়র সিটিজেনদের যে সঞ্চয়, রিটায়ারমেন্টের পরের যে সঞ্চয়, সেই সঞ্চয় থেকে যে সুদ প্রাপ্তি, সেই সুদ প্রাপ্তি এতদিন 50,000 টাকার উপর বেশি হলে টিডিএস কাটতো, সেই থ্রেশহোল্ড লেভেলটা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া। বাড়ি ভাড়া, একইভাবে বাড়ি ভাড়ার উপর যে টিডিএস হতো, অনেকেই আছেন যে বাড়ি ভাড়ার উপর সংসার চালান কিন্তু তার উপরে ট্যাক্স দিতে হতো, সেই পরিমাণও প্রায় দ্বিগুণ করে দেওয়া। রেমিটেন্স, বাইরে থেকে টাকা পাঠালে সেই রেমিটেন্সের খরচও তার উপর যে টিসিএস পড়তো, সেই ট্যাক্সও কমিয়ে 7 লক্ষ টাকা থেকে তার লিমিট বাড়িয়ে 10 লক্ষ টাকা করে দেওয়া। এবং সবচেয়ে বড় ব্যাপার, আজকে আমাদের দিনে, আমাদের জীবনে মোবাইল যেমন অপরিহার্য হয়ে পড়েছে, ঠিক তেমনি ই কমার্স বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মরত যে সার্ভিস বয়রা রয়েছে, ডেলিভারি বয়রা রয়েছে, যাদেরকে আমরা গিগ ওয়ার্কারও বলি, সামান্য খাবার অর্ডার করা থেকে শুরু করে জামা কাপড় অর্ডার করা থেকে শুরু করে যে কোনো কুরিয়ার কোম্পানি যারা ডেলিভারি বয়, এমন প্রায় 1 কোটিরও উপর ডেলিভারি বয় বা গিগ ওয়ার্কার, তাদেরকে সম্মান দিয়ে পরিচয়পত্র দেওয়া, ই শ্রম পোর্টালে তাদেরকে নথিভুক্তকরণ করা এবং তাদের স্বাস্থ্য বীমা এবং অন্যান্য মেডিকেল ফ্যাসিলিটিজের ব্যবস্থা করা একটি যুগান্তকারী পদক্ষেপ বলে আমরা মনে করছি। একই সঙ্গে আরো একটি দিক, যে দিকের দরজা খুলে গেল, সেটা হচ্ছে এখন বেসরকারি সংস্থা, আগে যেমন আমাদের ছিল ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, এখন বেসরকারি সংস্থা বা বেসরকারি পুঁজি নতুন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে নীতি আসছে, পলিসি আসছে, তাতে ছোট ছোট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারবেন, সিভিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। একই সঙ্গে জাহাজ কারখানা থেকে শুরু করে ছোট বড় সব ধরনের প্রকল্পে সহায়তা দেওয়া, স্কিলিং এর জন্য ন্যাশনাল স্কিলিং সেন্টার তৈরি করা, এবং শুধুমাত্র সরকারি, কেন্দ্রীয় সরকারি ইনভেস্টমেন্ট পরিকাঠামো ক্ষেত্র সহ অন্যান্য সরকারি প্রকল্পে না, যাতে প্রাইভেট সেক্টর তারাও যাতে সরকারি প্রকল্পে ভাগীদারি হন, সরকারি প্রকল্পে এগিয়ে এসে আবার নতুন করে বিনিয়োগে ঝাঁপিয়ে পড়েন। সেজন্য একটা সময়ে 2 দশক আগের যে পিপিপি পলিসি ভারতবর্ষে তৈরি হয়েছিল, মাঝখানে বিওটি পলিসি অর্থাৎ বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার পলিসির দিকে গিয়ে নতুন নতুন প্রজেক্ট ইমপ্লিমেন্ট হয়েছে। আবার সরকার পিপিপি মডেলকে ফিরিয়ে আনা এবং নতুন ভাবে ফিরিয়ে আনার জন্য 1.5 লক্ষ কোটি টাকার তহবিল তৈরি করছে। এই 1.5 লক্ষ কোটি টাকার তহবিলে যুক্ত হতে পারে সমস্ত রাজ্য,
তাতে 50 বছরের ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হবে। ফলে বড় প্রকল্প রূপায়ণের জন্য সরকারি এবং বেসরকারি পুঁজি একসঙ্গে কাজ করে আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে, এমন একটি আশা এই বাজেট দেখাচ্ছে। সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে তার যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞাকে বাড়িয়ে দেওয়া, শিক্ষাক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে ইন্টারনেট কানেকশন দেওয়া, ন্যাশনাল সেন্টার ফর এক্সেলেন্স ফর স্কিলিং তৈরি করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গবেষণার জন্য 500 কোটি টাকার তহবিল তৈরি করাও একটি অন্যতম বড় পদক্ষেপ বলে আমরা মনে করছি। এই বাজেটের পুরো লক্ষ্য রয়েছে রোজগার তৈরির জন্য। সেজন্য সরকারি বিনিয়োগের একটি বড় অংশ সরকার এবারই প্রথম অগ্রাধিকার দিয়ে হিউম্যান রিসোর্স তার উপর খরচ করছে। এবং মাননীয় অর্থমন্ত্রীর মুখ থেকে আমরা বারবার শুনেছি যে মাইগ্রেশন অর্থাৎ এক রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া এটা কারোর অপশন হতে পারে, কিন্তু এটা প্রয়োজন যেন না হয়, মানে নেসেসিটি হয়ে না যায়। বারবার একথা আমরা জানি পশ্চিমবঙ্গ আজকে পরিযায়ীদের রাজ্য। প্রায় 70 লক্ষ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করে। তাই টিয়ার 2 শহরগুলিতে গ্রামের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য গুচ্ছ প্রকল্প দিয়ে যাতে সেখানকার যুবকদের দক্ষতা বাড়ানো, সেখানকার যুবকদের সেখানেই রোজগারের ব্যবস্থা করে পরিযায়ী হওয়া, ভিন রাজ্যে কাজ করতে চলে যাওয়ার প্রবণতা কমানো যায়, তারও একটি বড় পদক্ষেপ। ঠিক পরিযায়ীদের আটকানোর মতোই আরো 120টি মধ্যমবর্গীয় এলাকায় ছোট শহরে বিমান পরিষেবা চালু করা, তারও পদক্ষেপ এই বাজেটে রয়েছে। সেই সঙ্গে আইআইটি গুলোর আসন বৃদ্ধি, গবেষণাতে 20,000 কোটি টাকার নতুন করে তহবিল তৈরি, বিমা ক্ষেত্রে বিনিয়োগ টানার জন্য তা পুরোপুরি উন্মুক্ত করে দেওয়ার মতো কাজও আমরা এই বাজেটের মধ্যে দিয়ে দেখলাম। সব মিলিয়ে বিনিয়োগ টানার ক্ষেত্রে যাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্য এবং কেন্দ্রগুলির মধ্যে প্রতিযোগিতা হয়, বিভিন্ন রাজ্যের সঙ্গে প্রতিযোগিতা হয়, তার জন্য ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ইন্ডেক্স তৈরি করা এবং রাজ্যগুলিকে এই প্রতিযোগিতায় নামিয়ে আরো বিনিয়োগ নিয়ে আসার ব্যাপারেও কেন্দ্রীয় সরকার সচেতন হয়েছে। জানুয়ারি মাসে আমরা দেখলাম যে এর ফলেতে যে ভারতের অর্থনীতি যে যথেষ্ট শক্তিশালী জায়গায় রয়েছে তার প্রমাণ প্রায় 2 লক্ষ কোটি টাকার জিএসটি কালেকশন এই জানুয়ারি মাসে হয়েছে। 1,96,000 কোটি টাকার জিএসটি কালেকশন হয়েছে। তাই সামগ্রিকভাবে আমাদের মনে হয় এই বাজেট ভারসাম্যের বাজেট, ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার বাজেট। এই বাজেট ভৌগোলিক দিক থেকে, সামাজিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে যাবতীয় যা সূচককে একটি ভারসাম্যের রেখায় নিয়ে আসার বাজেট। এই বাজেট সংস্কার, সেই সংস্কারিত নীতির উপর পারফর্ম করা রাজ্য এবং কেন্দ্র এবং দেশকে উন্নয়নশীল রাজ্য থেকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করার বাজেট বলেই আমরা মনে করছি। আমার সঙ্গে যারা রয়েছেন তারা বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষজ্ঞ। আপনারা চাইলে তারাও তাদের কথা বলবেন এবং আপনারা চাইলে আপনারা তাদের প্রশ্ন করে কোনো নির্দিষ্ট বিষয় থাকলে সে বিষয়ে তার ব্যাখ্যা জেনে নিতে পারেন। মাননীয় পঙ্কজ দা, আমি যখন যা বললেন তার সঙ্গে কয়েকটি কথা মাত্র একটু সামনে একটু প্রথমত বলবার বিষয় হচ্ছে যে কিছুক্ষণ
পরেই যেটা আলোচনা শুরু হবে যে পশ্চিমবঙ্গের প্রাপ্তি কি হলো, এটা একটা প্রথম প্রশ্ন হতে শুরু করবে। আমি বলে নিই, তাতে পশ্চিমবঙ্গের মোট বরাদ্দ এসছে পরিকাঠামো, রেল, জল, সাগরমালা এবং মেট্রোতে 52,364 কোটি টাকা। ব্রেকআপ চাইলে আমি বলে দেব। অনেকে বলছেন যে বিহারের বুদ্ধ গয়া, তাহলে পশ্চিমবঙ্গের কি হলো? আপনাদের অবগতির জন্য জানাই, বেলুড় মঠে 30.3 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা জানি যে আমরা যারা রাস্তা দিয়ে চলাফেরা করি পরিবহনের মাধ্যমে, যারা অর্থনীতিবিদ তারা পরিকাঠামো দিয়ে চলাফেরা করেন। সেই পরিকাঠামো খাতে ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখলাম যে 4,05,48,649 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা জানি যে মোদী সরকার যখন শুরু হয়েছিল 1.0, তখন যে বাজেটের পরিমাণ ছিল সেই পরিমাণটাই প্রায় 4 গুণ হয়ে গেছে। এখন এবারের বাজেটের যে মোট পরিমাণ 50,65,345 কোটি টাকা। এগ্রিকালচারাল এবং অ্যালায়েড ক্ষেত্রে 1,71,437 কোটি টাকা। রুরাল ডেভেলপমেন্ট, আমরা এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট যোগ করলে বুঝতে পারবো যে গ্রামীণ উন্নয়নে কত খরচ হচ্ছে, 2,66,817 কোটি টাকা। অনেকেই বলে যে এই সরকার কোনো সাবসিডি দেয় না। আমি স্পেসিফিক্যালি বলছি, মেজর সাবসিডি হচ্ছে 3,83,407 কোটি টাকা। আমাদের যে আরবান ডেভেলপমেন্ট, সেটা সেই খাতেও 96,777 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমাদের যে উত্তর পূর্ব অঞ্চল, তার জন্য 5,915 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সায়েন্টিফিক ডেভেলপমেন্টের জন্য 55,679 কোটি টাকা। এডুকেশনের জন্য 1,28,650 কোটি টাকা। হেলথ কেয়ারের জন্য 98,311 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা এই বিষয়ের সঙ্গে সঙ্গে যেটা বলতেই হবে, আমরা জানি যে আমাদের এক্সপোর্ট সেটা বেড়েছে। আজ গতকালের যে ইকোনমিক সার্ভে, তাতে আমরা তার কন্ট্রিবিউশনে হচ্ছে এমএসএমই, তাদের প্রায় 45% কন্ট্রিবিউশন। এবং আমাদের যে প্রধানমন্ত্রী যে আমাদের জগন্নাথ দা বলেছেন যে 100 পিছিয়ে পড়া ডিস্ট্রিক্টকে আইডেন্টিফাই করে তার আপগ্রেডেশনের ব্যবস্থা করা। মহিলাদের ক্ষেত্রে বলা যেতে পারে 2 কোটি টাকার টার্ম লোন 5 লক্ষ মহিলাকে দেওয়ার ব্যবস্থা করা, যারা মহিলা, এসসি এবং এসটি। আইআইটি গুলো 5টা আইআইটি, 6,500 আরো ছাত্র, মানে ডাবল, 14 সালের পরে যেগুলো হয়েছে তাকে ডাবল করে দেওয়া। আমাদের 5টা ন্যাশনাল সেন্টার ফর এক্সেলেন্স। যে কোনো দেশ, আজকে ডেভেলপ কান্ট্রির মূল বিষয় হচ্ছে গবেষণা, তার জন্য 5টা সেন্টার অফ এক্সেলেন্সকে আইডেন্টিফাই করা হয়েছে। এবং একই সঙ্গে হাই ইল্ডের জন্য তার ব্যবস্থা করা হয়েছে। এবং যে ভারতবর্ষে যে 1.5 লক্ষ পোস্ট অফিস, কমিউনিকেশন এবং রুরাল পোস্ট অফিস গুলোকে আপগ্রেডেশন, ব্রডার লজিস্টিক্স, আমরা জানি যে এখন পোস্ট অফিস ব্যাংক তৈরি করা হয়েছে, তার উপরেও গুরুত্ব আরোপ করা হয়েছে। এআই একটা অন্যতম বিষয়। আজ আমাদের দেশের অনেক যুবকরা তারা এই প্রফেশনে স্পেশালাইজ করে আইটি থেকে এআই এ যাচ্ছে, তার জন্য 500 কোটি টাকা আলাদা করে বরাদ্দ করা হয়েছে। এবং সর্বোপরি যে গত কয়েক বছরে দেখা গেছে যে প্রায় 23 কোটি মানুষ তারা যে বিলো পভার্টি লাইন থেকে অ্যাবাভ পভার্টি লাইনে গিয়েছে। এবং আমাদের যে মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যেভাবে স্যান্ডউইচ হয়ে যাচ্ছিল, তারা কিন্তু এবারে একটা বিগ জাম্প পেল, যেটা সরকার আসার সময় 2.5 লক্ষ কোটি টাকা, পরবর্তীকালে বিভিন্ন পর্যায়ে যাদের স্ল্যাব হয়েছে সেই পরিবর্তন হতে হতে এবারে 12 লক্ষ টাকা
এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরলে 12,75,000 টাকা, 12,75,000 টাকা পর্যন্ত আয় করলে নো ট্যাক্সের রেজিমে যাবে। এবং যে একটা ব্রেকআপ এসছে, এখনো আমাদের কাছে কাগজ আসেনি, সেখানেও যে তার অ্যাবাভ হলে, কারণ মনে রাখতে হবে যে ট্যাক্স স্ট্রাকচারটা ইন্ডিয়ার একটা যাকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার, অর্থাৎ যত আমি ওপর দিকে যাব তত বেশি কর দিতে হবে। ইনকাম ট্যাক্সের যে মূল বিষয় কার্টেলমেন্ট অফ দ্য পারচেসিং পাওয়ার, সেটা একটা জেনারেশন অফ দ্য রেভিনিউ অ্যান্ড ডেভেলপমেন্ট ফর দ্য মাসেস, এই তিনটে যে মূল প্রতিপাদ্য বিষয়, সেটা কিন্তু এই বাজেটের মধ্যে তার লক্ষ্য আমরা বিষয়টা আমরা লক্ষ্য করতে পারছি। এবং তার সঙ্গে সবচেয়ে বড় বিষয় আমরা মানে প্রাক বাজেট আলোচনায় বলছিলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে ওষুধ, আমরা জানি যে আমাদের এক্সপেন্ডিচার যদি বাস্কেটটা দেখি, যে একটা দেশের ক্ষেত্রে অয়েল ইম্পোর্ট সেটা হচ্ছে আমাদের একটা প্রেশার, আর একটা ফ্যামিলির ক্ষেত্রে হচ্ছে মেডিসিন পারচেজ, এটা একটা প্রেশার। সেই 36টা জীবনদায়ী ওষুধকে করমুক্ত করা হয়েছে এবং অ্যাবাভ অল সমস্ত ওষুধের ক্ষেত্রে 5% কর সেটা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এটা একটা বিগ রিলিফ ফর অল ক্লাসেস, লোয়ার ক্লাস, লোয়ার মিডল ক্লাস এন্ড আপার মিডল ক্লাস, সমস্ত ক্ষেত্রে এটা ডেয়ারি এবং ফিশারি ডেভেলপমেন্টের জন্য, স্টার্ট আপের জন্য যে 10,000 কোটি টাকার নতুন ফান্ড তৈরি করা হচ্ছে এবং 10 কোটি টাকা থেকে 20 কোটি টাকা পর্যন্ত যে এনহ্যান্সমেন্ট। অসমে একটা ইউরিয়া প্ল্যান্ট তৈরি করার প্রস্তাব করা হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে মহিলাদের প্রায় 70% অংশগ্রহণ সুনিশ্চিত করা হয়েছে। বিদ্যুৎ, কৃষি, কর এবং নগর উন্নয়নের জন্য যে সহ যুবক মহিলা 6টা ক্ষেত্রকে বেছে নেওয়া হয়েছে। স্বাস্থ্য এবং বীমা সুরক্ষার জন্য আমরা জানি যে এর আগে উনি জগন্নাথ দা উল্লেখ করেছেন, গিগ কর্মীদের জন্য 1 কোটি তাদের এই আওতায়। কারণ যত সার্ভিস সেক্টর আমাদের যে ন্যাশনাল ইনকামে কন্ট্রিবিউশন 16% আসছে এগ্রিকালচার থেকে, 24 to 30 এইরকম হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে, আর সার্ভিস সেক্টর হচ্ছে মোর দ্যান 50%। আর এই সার্ভিস যারা প্রোভাইড করে আমরা জানি যে আমাদের পর্যটনের ক্ষেত্রে হোম সার্ভিস, হোম ডেলিভারি, এটা একটা মানে বই থেকে খাবার, ইনস্ট্রুমেন্ট থেকে আসবাবপত্র সব আমরা করছি। তাদের সঙ্গে যে জড়িত মানুষ আজকে প্রায় 1 কোটি, তাদের হচ্ছে বীমা সুরক্ষার আওতায় আনার চেষ্টা। প্রতিটা জেলায় একটা করে ক্যান্সার সেন্টার, নগর উন্নয়নের জন্য আমরা যে ফান্ড সেটা আমি আগে উল্লেখ করেছি। পরমাণু ক্ষেত্রের ব্যাপারটা উনি আগে উল্লেখ করেছেন, আমি এই ব্যাপারটা বলবো না। বীমা ক্ষেত্র আরো, কারণ কম্পিটিশনটা ওপেন করার জন্য সেটাকে 100% বিদেশি বিনিয়োগের ব্যাপারটা করা হয়েছে। কারণ এখনো এই অবস্থাতেও কিন্তু এলআইসি এবং আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের এখনো লায়ন্স শেয়ার আছে। তা সত্ত্বেও মার্কেট ওপেন করার পরও আমি একটা উদাহরণ বলি, মারুতির ক্ষেত্রে যে টোটাল যে কার মার্কেটে মারুতির যে লায়ন্স শেয়ার সেটা কিন্তু কম্পিটিশনে কমে যায়নি। সুতরাং প্রতিযোগিতা বরং মারুতির মানের অনেক উন্নয়ন হয়েছে। এবং হোমস্টে সেটাও একটা পর্যটন ক্ষেত্রে একটা বিরাট বিষয়, হোম লোন দেওয়ার ব্যবস্থা। এবং নতুন সপ্তাহে আয়কর আইনের একটা রিভিশন আসবে, সেটা জন্য আমরা অপেক্ষা করব। এবং আমাদের যে বাজেট ঘাটতি, সর্বমোট যদি ঘাটতি থাকে সেটাকে প্রায় 4.4% আনার যে ব্যবস্থা করা, সেটাও এই বাজেটে রাখা হয়েছে। বয়স্কদের ক্ষেত্রে টিডিএস 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা, এটা এবং আমাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনারা প্রশ্ন করলে বাকি বিষয়গুলো আমার মনে হয় আর যারা আছেন তারা আপনাদের কন্ট্রিবিউশনটা বলুন। এবং ইম্পোর্টের ক্ষেত্রেও অনেক রিলিফ দেওয়া হয়েছে যাতে আমরা এক্সপোর্টকে জেনারেট করতে পারি, এবং যদি এক্সপোর্টটা বাড়ে, অ্যাক্সিলারেশন হয়, তাহলে আমাদের কারেন্সিটা অনেক স্ট্রং হবে রিলেটিভলি। অসংখ্য
This budget prepared and presented under the guidance of our Honorable Prime Minister Narendra Modi ji and presented in the Parliament today by our Finance Minister Sri Nirmala Sitharaman is dedicated to the common people of India. This budget is for the common people, of the common people, and for the benefit and welfare of the common people. This budget accelerates growth of the Indian economy. This budget is aims at the fastest growing economy in the world. This budget aims in the confidence in the Indian economy by the foreign investments. This budget stimulates the Indian economy, and moreover it aims to achieve the Viksit Bharat 2047. First time any Prime Minister has taken a vision to get the country in the category of the developed countries in 2047, a long-driven vision. And for that purpose, the nominal GDP ratio is required to be the 10%, and that has been aimed in this budget. And budgetary deficit is also been reduced. Proposed reduction is the 4.4 from the 4.8 in the present situations. The RBI limits, which has been increased to 100%, but with the conditions. What we will get the benefit? We will get the benefit that the entire investment of the insurance premium collected by that company will be reinvested in India only. So we will get also the indirect benefit of investments in India. So this budget, by giving benefits to the common people, by increasing consumption, it will accelerate the growth of the industry, it will accelerate the growth of the savings, it will grow the acceleration of the investments in India. The reduction of the income tax for the general, for the personal taxations, that has been, if you calculate the figures for the 12 lakhs of rupees, it will be nil. For 18 lakhs of rupees, for the income of 12 lakhs of rupees, the people will get the benefit of 80,000 rupees from the previous year. And from 18 lakhs of rupees, they will get the benefit of 70,000 rupees. From 25 lakhs, they will get the benefit of 1,10,000. So this amount will come in the hands of the common people, and they will be able to expend for the daily needs, or they will make more savings. That savings will come again in the Indian economy, and that will accelerate our growth. Moreover, the Indian economy will stimulate with this budget. In the industrial sector also, there are many provisions in the infrastructural development sectors. Government have made the allocations so that when infrastructure development will be made, our economy will take a new shape. Thank you. বাজেট ঘোষণা হওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে এই বাজেট বিহারের ভোটের দিকে তাকিয়ে করা হয়েছে। বাংলায় যখন 18 জন বিজেপি সাংসদ ছিল তখনও বাংলা বঞ্চিত ছিল, এখন 12 জন সাংসদ রয়েছে, এখনো বাংলায় কিছু দেওয়া হলো না। এই বাজেট থেকে বাংলা মোটের ওপর বঞ্চিত। প্রাথমিকভাবে প্রথম প্রশ্ন যেটা, যে বিহারের ভোট সামনে বিহারমুখী বাজেট, এই বাজেটটা আপনারা কি বিহারমুখী হিসেবে দেখছেন? বার করার বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভারতের সংসদে ভারতের বাজেট পেশ করেছেন। এই বাজেট দেশের বাজেট। এই বাজেট বিকাশশীল ভারতকে, উন্নত
শীল ভারতকে উন্নত ভারতে পরিণত করার বাজেট, সেই দিশার প্রথম বাজেট। যারা বঞ্চনার কথা বলছে তাদের কাছে প্রশ্ন করতে চায় যে 12,75,000 টাকার আয়কর ছাড় কি বাঙালি চাকুরেরা পাবেন না? যারা বঞ্চনার কথা বলছেন তাদের কাছে প্রশ্ন করতে চায় যে সিনিয়র সিটিজেনদের ইন্টারেস্ট থেকে যে রোজগার, সেটা আবার টিডিএস যে 50,000 থেকে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, 1 লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে না, সেটা কি বাঙালি বৃদ্ধ বৃদ্ধারা পাবেন না? বাড়ি ভাড়া থেকে আয় যে বাড়িয়ে দেওয়া হয়েছে দ্বিগুণ, তার টিডিএস দিতে হবে না, সেটা কি বাঙালি বাড়ি মালিক যারা, তারা যদি বাড়ি ভাড়া দিয়ে রোজগার করেন তারা পাবেন না? আমি যদি এই 100টা পশ্চিমবঙ্গ সরকার যে 100 লো প্রোডাক্টিভ যে ডিস্ট্রিক্ট এগ্রিকালচার লো প্রোডাকশনে যে এগ্রিকালচার কৃষি জেলা ঘোষণা করা হবে, সেখানে পশ্চিমবঙ্গ যদি যুক্ত হয় তাহলে কি পশ্চিমবঙ্গ সেই সুবিধা পাবে না? পশ্চিমবঙ্গের এআই ইনোভেশনের বাঙালি বিজ্ঞানীরা এআই ইনোভেশনের 500 কোটি টাকার ফান্ডের সুযোগ পাবেন না? বাঙালি স্টার্ট আপ ওনার যারা, তারা কি এই স্টার্ট আপের যে বিশেষ ফান্ড তৈরি করা হয়েছে তা পাবেন না? বাঙালি হকার যারা, যাদের জন্য স্বনিধি প্রকল্পে 10,000 টাকা থেকে কোল্যাটারাল ছাড়া ঋণের পরিমাণ 25,000 টাকা করা হয়েছে, তারা পাবেন না? বাঙালি ক্ষুদ্র ব্যবসায়ী যারা, যাদের জন্য ক্যাশ ক্রেডিট কার্ড শুরু করা হয়েছে, কোল্যাটারাল ছাড়া লোনের ব্যবস্থা করা হয়েছে, তারা কি পাবেন না? তাই কোথায় বঞ্চনা? যারা এই বঞ্চনার কথা বলছেন তাদেরকে আরো দেখাতে চায় কেন্দ্রীয় সাপোর্ট, কেন্দ্রীয় সহযোগিতা না থাকলে আপনি রাজ্যের বাজেটটিও করতে পারবেন না। 2024-25 সাল কত টাকা শুধুমাত্র এসছে কেন্দ্র থেকে? কেন্দ্র থেকে এসছে পশ্চিমবঙ্গের 96,812 কোটি টাকা এসেছে। 96,812 কোটি টাকা, এই বাজেট ডকুমেন্ট থেকেই বলছি। আগামী অর্থবর্ষে কত কোটি টাকা আসবে? 1,07,000 কোটি টাকা আসবে। 1,07,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে ট্যাক্স ডেভলিউশনের টাকা দেবে। এই যে বাজেট আপনারা 7 দিন পর পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হবে, তাতেই একেবারে মিলিয়ে 1,07,010 কোটি টাকা লেখা থাকবে। দেখবেন 3,10,15,000 কোটি টাকার বাজেট এবার রাজ্য সরকার পেশ করতে চলেছে। তারা এই 1 লক্ষ কোটি টাকা কেন্দ্রের করের টাকা, 1 লক্ষ কোটি টাকা এরা বাজার থেকে লোন করবে, আর 80-90 কোটি টাকা মদ বিক্রি, লটারি বিক্রি, স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন থেকে তুলবে, এসজিএসটি থেকে তুলবে। তো পশ্চিমবঙ্গ সরকার চলবে কি করে যদি কেন্দ্রের টাকা না দেয়? 52,000 কোটি টাকা স্কিমাটিক টাকা, অর্থাৎ বিভিন্ন প্রকল্পে 52,000 কোটি টাকার কথা ইতিমধ্যেই আপনারা শুনেছেন। তাহলে এই বাজেটে পশ্চিমবঙ্গ সরকার অন্তত 1.5 লক্ষ কোটি টাকা কেন্দ্রের থেকে পাচ্ছে, যে 1.5 লক্ষ কোটি টাকা না পেলে সেন্ট্রাল সেক্টর স্কিমগুলো এখানে চালাতে পারতো না, আর রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারও চালাতে পারতো না। লক্ষ্মীর ভান্ডারটা সচল রয়েছে কারণ নির্মলা সীতারামন 25-26 বাজেটে 1,07,000 কোটি টাকা দেবো বলেছেন, এবং বাকিদের বিজেপি শাসিত রাজ্যগুলোকে অনেক বেশি দেবো বলেছেন। গুজরাটকে দিচ্ছেন 49,000 কোটি টাকা, ঠিক আছে। মহারাষ্ট্রকে দিচ্ছেন 89,000 কোটি টাকা, রাজস্থানকে দিচ্ছেন 85,000 কোটি টাকা। শুধুমাত্র 3টি রাজ্য যার জনসংখ্যা পশ্চিমবঙ্গের থেকে বেশি, মহারাষ্ট্র, এই মধ্যপ্রদেশ, বিহার এবং উত্তরপ্রদেশ 15 ফিনান্স কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী তারাই শুধু 1,07,000 কোটি টাকার বেশি টাকা পাচ্ছেন। কিসের জন্য তাহলে এই কথা বলছেন? শুধুমাত্র রাজনীতির কথা বলে। আমরা বরং রাজ্য সরকারের কাছে বলতে চাই যে আয়ুষ্মান ভারত যোজনায় আপনি যুক্ত হন। আপনি স্বাস্থ্য সাথীতে 5 লক্ষ টাকা দিচ্ছেন, আয়ুষ্মান ভারতেও 5 লক্ষ টাকা মোদীজি দিতে প্রস্তুত আছেন। তাহলে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ 10 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পাবেন। আপনার আপত্তি কেন? আমরা বলতে চাই বিজেপির পক্ষ থেকে যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আপনি এখানে প্রয়োগ হতে দিচ্ছেন না, এখানে ইমপ্লিমেন্ট করছেন না। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা করলে এখানে 7.5 লক্ষ আর্টিসানস, তারা 1,17,500 কোটি টাকা কোল্যাটারাল ছাড়া লোন এবং প্রশিক্ষণ পাবে। এই 7.5 লক্ষ যুবক যুবতী বিশ্বকর্মা অর্থাৎ যারা আর্টিসান, তাদেরকে আপনি বঞ্চিত করছেন কেন? আপনি চোর ধরো জেল ভরো করে
যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে তাদের সেই টাকা ফেরত দিন, রাজকোষে ফেরত আসুন। আমরা কথা দিচ্ছি প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা শুরু করে দেব। 34 লক্ষ মানুষ অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর হাত থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ছাদ নেওয়ার জন্য। আপনি 100 দিনের কাজে চোর ধরো, জেল ভরো করে টাকা উদ্ধার করুন, 100 দিনের কাজ আবার শুরু হয়ে যাবে। চোরেদের জন্য আমরা কেন্দ্রীয় প্রকল্প খুলে বসিনি, আমরা পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য, পশ্চিমবঙ্গকে আরো বৃদ্ধির রাস্তায় নিয়ে যাওয়ার জন্য যে যা যা প্রয়োজন নরেন্দ্র মোদীজি অগ্রাধিকারের ভিত্তিতে তা করছেন। এই যে বিহারমুখী যেটা বলা হচ্ছে, ভারতের জন্য ভারতের বাজেট পেশ করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কোনো মুখী টুখি না। বিহারের জন্য 2-3টি স্কিম ঘোষণা করতে হয়েছে। আপনারা জানেন দীর্ঘদিনের লালুর জঙ্গল রাজের কারণে, আরজেডির জঙ্গল রাজের কারণে বিহার অনেক পিছিয়ে পড়েছিল। সেই বিহারকে এগিয়ে নিয়ে আসার কাজও ভারত সরকারের। সেই কারণে 2-3টি বাড়তি প্রকল্প ঘোষণা করা হয়েছে। এটা তার জন্য পুরো বাজেটের অভিমুখটাই বিহারের দিকে চলে যাচ্ছে না। বাজেটের অভিমুখ 2047 উন্নততর ভারতবর্ষকে উন্নত ভারতবর্ষে নিয়ে যাওয়ার বাজেট। এবং বিহার আমরা জিতব এবং জেতার জন্য আমাদের যা যা করণীয় তা রাজনৈতিকভাবে আমরা করছি। আর্থিক স্টেটমেন্ট দিয়ে বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে তার কোনো ন্যারেটিভ তৈরির খেলাই আমরা নেই। অমিত মিত্র তিনি বলছেন যে চালাকির মাধ্যমে এই বাজেট পেশ করা হয়েছে, সাধারণ মানুষ আলটিমেটলি কিছুই পায়নি, মহিলা, যুব, ছাত্র সবাই বলছে। অমিত মিত্র অসুস্থ আছেন দীর্ঘদিন আমরা জানি, এবং এই চালাকির অবলম্বন করে তিনি যতগুলি রাজ্য বাজেট পেশ করেছেন সেটি অন্ততপক্ষে সাংবাদিক হিসাবে কভার করার আমার সুযোগ হয়েছে। তাই তিনি যে রাজ্য বাজেট, তিনি এখনো আর্থিক উপদেষ্টা রয়েছেন, তিনি যে বাজেট 12,75,000 টাকা আয়কর ছাড় দেওয়ার কথা বলে সেই বাজেট চালাকির বাজেট। যে বাজেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে 500 কোটি টাকা তহবিলের কথা বলে সেই বাজেট চালাকির বাজেট। যে বাজেট 100 অ্যাসপিরেশনাল এগ্রিকালচার ডিস্ট্রিক্টকে, লো প্রোডাক্টিং ডিস্ট্রিক্টকে নতুন করে কৃষি পণ্যে ইনভেস্টমেন্টের কথা বলে সেই বাজেট চালাকির বাজেট। যে বাজেট একসঙ্গে নারী, যুব, তাদের কর্মসংস্থান, সশক্তিকরণ এবং সামাজিক ক্ষেত্র বিকাশের ভারসাম্যের বাজেট, সেই বাজেটকে চালাকির বাজেট যিনি বলছেন তিনিই হচ্ছেন বিদ্বান হয়েও চালাকি করছেন। এই যে ব্রডব্যান্ড পরিষেবা সমস্ত স্কুলগুলোতে, এটা কি সত্যি শিক্ষার পরিকাঠামো অনেকটা উন্নয়ন হবে? দেখুন, ভারত নেট প্রকল্পটি সারা দেশে অনেক আগেই চালু হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পেও যুক্ত হয়নি। যদি আপনারা প্রশ্ন করেন যে স্কুলগুলিতে ব্রডব্যান্ড দিলে পরেই পরিষেবার উন্নতি হবে কিনা, তাহলে তার আগে প্রশ্ন করা উচিত যে এই মাননীয় 1,500 কোটি টাকা খরচা করে 15 লক্ষ একাদশ দ্বাদশের ছাত্রছাত্রীকে যে ট্যাব বা স্মার্টফোন দিয়েছিলেন সেটি কি করার জন্য? গেম খেলার জন্য স্কুলে এসে? তিনি যদি 1,500 কোটি টাকার ট্যাব বা স্মার্টফোন দিয়ে শিক্ষার বিকাশ করতে পারেন, মাননীয় নির্মলা সীতারামন ওই স্কুলে ব্রডব্যান্ড পরিষেবা দিয়ে স্মার্ট ক্লাসের মাধ্যমে প্রযুক্তি নির্ভর শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চলেছেন। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও একটা বড় ছাড় কেন্দ্র দিয়েছে, মানে এতে ব্যাংকে এই যে ফিক্সড ডিপোজিট গুলোর প্রতি আগ্রহ বাড়বে। দেখুন, আমরা কোনো ছাড় কোনো প্রবীণ নাগরিকদের দিইনি। আমরা প্রবীণ নাগরিকদের আর্থিক পরিস্থিতি বিচার করে তাদের সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এবং এই যে প্রবীণ নাগরিকরা যারা তাদের সঞ্চয় রেখে সেই সঞ্চয়ের থেকে প্রাপ্ত সুদ নিয়ে সংসার চালান, তাদের 50,000 টাকার অবধি, এতদিন টিডিএস 50,000 টাকার নিচে হলে পরে টিডিএস দিতে হতো না, 50,000 টাকার উপর হলেই তাদের একটা টিডিএস দিতে হতো, সেইটা বাড়িয়ে 1 লক্ষ টাকা অবধি করা হলো। নরেন্দ্র মোদীজির দেশের তথা বাঙালি বৃদ্ধ বৃদ্ধা প্রবীণ নাগরিকদের যারা সুদ নির্ভর জীবন জীবিকা নির্ভর করেন তাদের জন্য সম্মান প্রদর্শন, এবং তাদেরও কনজামশন পাওয়ার বাড়বে, তারাও যে বাড়তি অর্থ পাবেন সেই অর্থ তাদের কোয়ালিটি লাইফ লিড করার জন্য, জীবনের মান আরো উন্নত করার জন্য ব্যবহার করবেন। আপনি আবাস যোজনার কথা বলছিলেন, সেই আবাস যোজনার কাটমানির জন্য তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেপ্তার করতে হয়েছে কাটমানির অভিযোগে। মেমারিতে তৃণমূল পরিচালিত এখনো পর্যন্ত এই আবাস যোজনার যে টাকা দেওয়া হয়েছে তাতে পঞ্চায়েত দপ্তর 100টির উপর এফআইআর করেছে, এবং প্রত্যেকটি এফআইআর তৃণমূলের পঞ্চায়েত করেছে, তৃণমূলের পঞ্চায়েত কর্তাদের বিরুদ্ধে করেছে।
একটিও পঞ্চায়েত নেই যেখানে বিজেপি পরিচালিত কোনো পঞ্চায়েত, যে কটি পঞ্চায়েত আমরা চালাই, যে সেখানে গিয়ে আবাস যোজনার কাটমানি কেউ খেয়েছে। এবং বাধ্য হয়েছে সরকার যখন নিজের কোষাগারের টাকা দিয়ে বাড়ি দিতে হচ্ছে, তখনও দেখছে যে 20,000-25,000 টাকা তার তৃণমূলের নেতারা খেয়ে নিচ্ছেন। তার ফলে এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য। সামগ্রিকভাবে যে 9-9.5 কোটি টাকার তছরূপ হয়েছে গত কয়েক বছরে, 2015-16 সাল থেকে 2020-21 সাল পর্যন্ত আবাস যোজনায়, সেই টাকা উদ্ধার করে মাননীয় যদি রাজকোষে ফেলেন, বাকি 34 লক্ষ টাকার যে 34 লক্ষ বাড়ি যে অপেক্ষামান আজ রয়েছে পার্মানেন্ট ওয়েট লিস্টে, তাদের সবার বাড়ি আমরা ফিরিয়ে দেবো, প্রোভাইডেড কাটমানি খাওয়া বন্ধ করতে হবে। ফিরহাদ হাকিম আজকে কলকাতা কর্পোরেশনের সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছেন এবং সেখানে তিনি বলেছেন সব ঢালা বাড়ি বেআইনি বাড়ি নয়। 7 এবং 12কে কিভাবে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজ করতে হয় তিনি জানেন। পুরসভাকে বদনাম করার জন্য সমস্ত ঢালা বাড়িকে ইলিগাল বলে একটা জিগির তোলা হচ্ছে কিছু রাজনৈতিক দলের তরফ থেকে। কমিশনারকে নির্দেশ দিচ্ছি, অ্যাডেড এরিয়াতে সার্ভে রিপোর্ট ছাড়া কোনো কিছুই আর করা যাবে না। কোথাও কোনো বেআইনি নির্মাণ হচ্ছে শুনলে সরাসরি তাকে জানানোর কথা বলেছেন এবং মেয়র বলেছেন পুকুর মারা হলে তাকে ছবি তুলে পাঠাতে। দেখুন, জনাব ফিরহাদ সুরাবর্দী হাকিম, তিনি এতদিন জানতাম কোন হুজুর হয়েছেন। তিনি দাওয়াত ইসলামের কথা বলেন, তিনি সংখ্যালঘুদের সংখ্যালঘু হওয়ার কথা বলেন, জনসংখ্যা বৃদ্ধির কথা বলেন এবং নিজের কেন্দ্রকে মিনি পাকিস্তান বলেন। কিন্তু জনাব ফিরহাদ সুরাবর্দী হাকিম যে হেলা হাকিম হয়ে গেছেন তা আজকে বুঝতে পারলাম। এবং এই হেলা হাকিম এখন যে ইঞ্জিনিয়ার রূপেও আবির্ভূত হয়েছেন, ইঞ্জিনিয়ারের অবতারেও আবির্ভূত হয়েছেন, তাও আপনাদের কথা শুনে বুঝতে পারলাম। আসলে একের পর এক তার ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া আর দায়িত্ব এড়িয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানোর নাম এখন হেলা হাকিম। কেন্দ্রীয় বাজেটের নিয়ে দুটো ন্যারেটিভ উঠে আসছে। একটা বণিক সভাগুলি বলছে যে জনমুখী বাজেট, প্রগতিশীল বাজেট। তৃণমূল কংগ্রেস বলছে চালাকির বাজেট এবং বিহারমুখী বাজেট। এটা কি কোনো রাজনৈতিক একটা মানে শুধু অপোজিশন ফর অপোজিশন কি বলবেন? আর বিজেপি স্ট্রাইক, এটাই তো এতক্ষণ বললাম। দেখুন, এই বাজেট 3টি আয়ের উপর নির্ভরশীল: ইনোভেশন, ইনক্লুশন এবং ইনভেস্টমেন্ট। সামগ্রিকভাবে কৃষি থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত সমগ্র ক্ষেত্রে নতুন আইন, নতুন প্রযুক্তি, নতুন গবেষণার বাজেট। এই বাজেট উত্তরণের বাজেট। কিন্তু এই উত্তরণের জন্য সমাজের কোনো অংশকে বঞ্চিত করে এই বাজেট হয়নি। সেটা ভৌগোলিক দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক বা আর্থিক দিক থেকে হোক। তাই পূর্বোদয়ের কথা যখন বলা হয়েছে তখন আসামও আছে, বিহার আছে, পশ্চিমবঙ্গ আছে, উড়িষ্যাও যেমন আছে, পশ্চিমের রাজ্যগুলি আছে যেখানে জাহাজ কারখানা ইত্যাদি হওয়ার কথা আছে, দক্ষিণের রাজ্যগুলি আছে যেখানে এআই ইনোভেশন হাবের কথা আছে। তাই ভৌগোলিক ভারসাম্য, সামাজিক ভারসাম্য, মানে মহিলাদের প্রতি তার নির্দিষ্ট দৃষ্টি আছে, তার মহিলা এবং শুধু মহিলা নয়, মহিলার উপর এসসি এবং এসটি মহিলা, যুবক, হকার, স্টার্ট আপ যারা করছেন, নতুন ব্যবসা তৈরি করছেন, এমএসএমইর উপর বিরাট রোল দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও সরকারের নতুন অগ্রাধিকার এবার ইনভেস্টমেন্ট অন পিপল, মানুষের উপর ইনভেস্টমেন্ট, স্কিলিং যাকে বলছে। সামগ্রিকভাবে যে যে স্তরে রোজগার করছে তার জীবনের মানকে আরো বাড়ানোর জন্য সরকার প্রত্যেকটি স্তরে বিনিয়োগ করে আরো তাকে দক্ষ করে তুলছে। ইঞ্জিনিয়ারকে আরো বেশি দক্ষ ইঞ্জিনিয়ার, একেবারে আনপড় মানুষকে কাজের জন্য গড়ে তোলা। এই যে স্কিলিং এর প্রসেস, সেই স্কিলিং এর প্রসেসের সঙ্গে সঙ্গে বেসরকারি বিনিয়োগকে সরকারি বিনিয়োগের সঙ্গে মিলিয়ে পিপিপি মডেলে নিয়ে আসা এবং মধ্যবিত্তকে বিরাট ছাড় দেওয়া। এই বাজেট সামগ্রিকভাবে ভারসাম্যের বাজেট, উন্নয়নের বাজেট। যে জায়গাটা উঠে আসছে বাজেটে একটা অংশ যে এর আগে দেখা গিয়েছে কেন্দ্র থেকে যা যা প্রকল্প নেওয়া হয়েছে এই রাজ্যের জন্য বা সার্বিকভাবে ভারতবর্ষের জন্য, তার কোথাও এক জায়গায় থমকে গিয়েছে বাংলার বর্ডারে এসে, কারণ জমি বরাদ্দ হয়নি বা এই ধরনের। তার থেকে কি কোনো কারণে কেন্দ্রীয় সরকার তারা ভরসা পাচ্ছে না বিশেষ কোনো প্যাকেজ বা বিশেষ প্রকল্প বাংলার জন্য বরাদ্দ করতে? দেখুন, বাংলাতে কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণ বড় অন্তরায়ের বিষয়। 64টি রেল প্রকল্প আটকে আছে
যে প্রকল্পগুলি সবগুলি রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। আপনারা জানেন যে মাঝেরহাট থেকে বিবাদীবাগ পর্যন্ত মেট্রো রেলের লাইন পাতার, সামান্য কিছু গাছ কাটার, জমি জোগাড় করতে কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এবং মেট্রো রেলের প্রজেক্ট প্রায় 10 বছর বিলম্বিত হয়েছে। 72টি সামান্য পরিমাণ বর্ডার আউটপোস্ট তৈরি করা যাচ্ছে না বিএসএফ এর জমি না পাওয়ার কারণে। NH-34 আজও গত 2 দশকে এক্সপেনশন সম্পূর্ণ হলো না। কোন কলকারখানা তৈরি হয়নি গত 13 বছর 14 বছর এখানকার জমি নীতির জন্য। 6 লেন থেকে 8 লেন, যেখানে বাকি ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সীমানা ছাড়ালেই যেখানে রাস্তাঘাট দেখে আমাদের অবাক হতে হয়, পশ্চিমবঙ্গের ভূমি নীতির ফলে, ব্যর্থ ভূমি নীতির ফলে এখানে কোনো বিনিয়োগ হচ্ছে না, ন্যাশনাল হাইওয়ে এক্সপেনশন করা যাচ্ছে না। এবং সামাজিক ক্ষেত্রে যে প্রকল্পগুলি নিয়ে বাংলার সামাজিক উন্নয়ন সম্ভব, এমন সবকটি প্রকল্প তো এখনো অন্তত 5 থেকে 10টি প্রকল্প আছে যে প্রকল্পে রাজ্য সরকার কেন্দ্র সরকারের সঙ্গে যুক্ত হচ্ছেন না। আপনারা জানলে অবাক হবেন, সর্বশেষ প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ প্রজেক্ট, অর্থাৎ কিছু ছাত্রছাত্রী বাংলার, তারা বৃত্তি পাবে প্রধানমন্ত্রীর, সেই প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হ্যাঁ বলছে না। আয়ুষ্মান ভারত, PM বিশ্বকর্মা থেকে শুরু করে যে প্রকল্পই আসে, ন্যাশনাল ব্যাম্বু মিশন থেকে শুরু করে যে প্রকল্প বাংলার জন্য দেওয়া হয়, কোন প্রকল্পেই কেন্দ্রীয় সরকার যুক্ত হতে চায়, বাংলার সরকার যুক্ত হতে চায় না। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বঞ্চনার অভিযোগ তোলেন, তাহলে তিনি গত 12, 13, 14 বছরে কতগুলি কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে বঞ্চনার বাধা হয়ে দাঁড়িয়েছেন, বঞ্চনা এবং বাধা হয়ে দাঁড়িয়েছেন, তার বিস্তারিত হিসেব দিন। কিন্তু বাংলা নরেন্দ্র মোদী সরকারের অগ্রাধিকারের, কারণ বাংলার যে পূর্বোদয়ের যে নীতি নিয়ে এই সরকার চলছে, সেই পূর্বোদয়ের নীতিতে গ্রোথ ইঞ্জিন হিসেবে বাংলাকেই এস্টাবলিশ করতে হবে, কলকাতাই হবে তার সিংহদুয়ার। এবং সেই সিংহদুয়ারের জন্য যে যে কাজগুলি ইতিমধ্যে দেওয়া আছে, যেমন অমৃতসর ডানকুনি ফ্রেট করিডর, কাজ হলো না। অমৃতসর ডানকুনি ফ্রেট করিডরের সঙ্গে সঙ্গে এর সঙ্গে সাইমালটেনিয়াস যে শিল্প করিডর গুলো ছিল, রঘুনাথপুর থেকে শুরু করে বাকি জায়গা রাজ্য সরকার আইডেন্টিফাই করেছে, 1 ছটাক সেখানে কোনো শিল্প আসেনি। তারপরে একটি শিল্প বান্ধব সরকার, বিনিয়োগ বান্ধব সরকার, পরিকাঠামো বান্ধব সরকার, যা যখন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পগুলিকে উন্নয়ন করতে চাইছে তাকে সাপোর্ট দেওয়া, সেই সাপোর্টারি মেকানিজম যখন এই সরকারের নেই, তখন নতুন প্রকল্প চাওয়ার ক্ষেত্রে, নতুন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোথাও না কোথাও সন্দেহ থাকতেও পারে। কিন্তু আমার প্রশ্ন, এই বাজেটের আগে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোন বিশেষ প্রকল্প বাংলার কথা বলা হচ্ছে? কিছু চাওয়া হয়েছিল কি যে বাংলার জন্য এটা দেওয়া হোক? বাংলার জন্য কি দেওয়া হচ্ছে, কি দেওয়া হবে, বিস্তারিত ভাবে রেলওয়ে বাজেট সহ সেক্টরাল বাজেটগুলি আসলে আপনারা দেখতে পাবেন। ইতিমধ্যে যেটুকু ম্যাপিং হয়েছে, আমরা দেখছি 50,000 কোটি টাকার বেশি স্কিম্যাটিক অ্যালটমেন্ট বাংলার জন্য হয়েছে। বাংলায় যে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলি রয়েছে তার জন্য অ্যালটমেন্ট বেড়েছে। বাংলায় আগামী 1 বছরের মধ্যে যে রেল প্রকল্পগুলি যতটা কাজ সম্ভব, এই চরম বাধার মুখেও প্রত্যেকটির সঙ্গে কমেন্সুরেট ভাবে সেই রেল প্রকল্পগুলির বরাদ্দ হয়েছে। প্রায় 13-14 কোটি টাকা রেল প্রকল্পের যে বরাদ্দ, সে কথা আসবেন 1 ছটাক জমি নেওয়ার জন্য, যেখানে আমরা 1 ইঞ্চি রেল লাইন পাততে পারছি না। সেখানে উন্নয়নের জন্য আমরা চাই যে আগে কেন্দ্রের সঙ্গে না লড়াই করে কেন্দ্রের সঙ্গে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যুক্ত হয়ে আসুন, রাষ্ট্র নির্মাণের কাজ করুন, তারপর বঞ্চনার অভিযোগ করবেন। নৈহাটিতে গতকাল দেখা গেল তৃণমূল কংগ্রেসের কর্মী, তিনি খুন হয়েছেন, সেই খুন নিয়ে স্থানীয় বিধায়ক দাবি করছেন গুলি করে, পুলিশ কমিশনার বলছেন ইট দিয়ে থেতলে খুন হয়েছে। আর কিন্তু খুন কিভাবে হয়েছে তার থেকে দেখুন, নৈহাটির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত 1-1.5 মাসে পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে যা যা চলছে, তাতে পশ্চিমবঙ্গে একটি নৈরাজ্য চলছে বলেই আমাদের মনে হয়। পরপর যদি দেখেন, ইসলামপুরের বাপি রয়, বহরমপুরের প্রদীপ দত্ত, দুলাল সরকার, হাসা শেখ মালদা, কসবার উপরে সুশান্ত ঘোষের উপর আক্রমণ, তারপরে অশোক সাউ ভাটপাড়া, এখন হচ্ছে গতকালের যে ব্যক্তি যে মারা গেছেন। এই পরপর এই শুট আউটের ঘটনাগুলি দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই, যা আছে তা হলো শাসকের আইন। সেই শাসকের আইন কি? এই শাসকের আইন হচ্ছে শাসক দলের নেতা ইচ্ছে মতো পুলিশের আইসির কলার ধরবে। এই শাসক দলের নেতা প্রয়োজন হলে অন্য গোষ্ঠীর সুপারি নিয়ে আরেক গোষ্ঠীর নেতাকে মারবে। এই শাসক দলের নেতা পুলিশের উপর আক্রমণ করবে, পুলিশ
টেবিলের তলায় আশ্রয় নেবে। তো এই শাসকের আইনের জন্য এবং শাসকের আইনকে কারা নিয়ন্ত্রণ করছে? জাতীয় মানবাধিকার কমিশন বর্ণিত 21 জন রেজিস্টার্ড গুন্ডা। তো তাদের নামও দেখবেন, তাদের মধ্যে কয়েকজন এই রাজ্যের মন্ত্রিসভাতেও রয়েছে। তাই সামগ্রিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, একটি মাৎসন্যায় পরিস্থিতি চলছে, অরাজক পরিস্থিতি চলছে। এবং তার কারণে যোগেশচন্দ্র কলেজের যে ঘটনা, যেখানে হচ্ছে সরস্বতী পুজো করতে হচ্ছে পুলিশ প্রহরায়, কেমন যেন আমাদের ঢাকার কথা মনে পড়ছে। অভিযোগ জানাবেন, কারণ যে পরিস্থিতির কথা আপনি বললেন যে আইনের শাসন নেই, পরপর সিরিজ অফ ক্রাইম চলছে, ওপেন শুট আউট হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করবেন? যা যা ঘটনাগুলি ঘটছে সেই সমস্ত ঘটনাগুলি এখানে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ যাবতীয় যা এজেন্সি রয়েছেন তারা নজর রাখছেন, তারা নিয়মিত রিপোর্ট পাঠাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের থেকেও প্রয়োজনীয় অ্যাডভাইজারি রাজ্য সরকারের কাছে আসছে, বিশেষ করে সীমান্ত সংক্রান্ত। আমরা পুরো পরিস্থিতির উপর নজর রাখছি, ঠিক সময়ে উপযুক্ত পদক্ষেপ কেন্দ্র সরকার এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ করবে। হচ্ছে কুলি লাইনের দখল কে নেবে, সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কুলি লাইনের। দেখুন, তৃণমূলের রাজনীতি হচ্ছে দখলদারির রাজনীতি, তৃণমূলের রাজনীতি হচ্ছে সিন্ডিকেটবাজি, কাটমানির রাজনীতি। তৃণমূলের রাজনীতি যদি গান্ধীগিরির রাজনীতি হতো তাহলে তো এই প্রশ্ন আসতো না। তো সুতরাং তৃণমূল তাদের স্বধর্মে বজায় আছে এবং সেই কারণেই হিন্দু বাঙালি আজ সচেতন হয়েছে, তারা জেগে উঠেছে এবং 26-এর নির্বাচনে তৃণমূলকে অতীত করে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনার জন্য মনস্থ করেছে। কুম্ভমেলায় যাদের মৃত্যু ঘটেছে তাতে বাসন্তী পোদ্দার অর্থাৎ বিজয়গড়ের যে মহিলা, তার ক্ষেত্রে রাজ্যের পুলিশ তারা যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলো এবং এই রাজ্যে আনার পর যে ময়নাতদন্ত করা হয়েছে, অটোপসি বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রৌঢ়ার পাঁজরের একাধিক হাড় ভাঙা, অভ্যন্তরীণ রক্তক্ষরণের মৃত্যু, অর্থাৎ পদপিষ্ট মৃত্যুর একটা ইঙ্গিত উঠে আসছে। উত্তরপ্রদেশ পুলিশ ময়নাতদন্ত ছাড়া পাঠিয়ে দিল, এই রাজ্যের পুলিশ ময়নাতদন্ত করে মামলা রুজু করলো অস্বাভাবিক মৃত্যু। দেখুন, আরজি করের ঘটনার পর বাংলার সমাজ, এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, এ রাজ্যের পুলিশ প্রশাসন কলকাতা পুলিশের উপর কোনো আস্থা দেখিয়েছিল কি? তাই মহাকুম্ভের যে তীর্থযাত্রী, সেই তীর্থযাত্রীর উপর এসে এখানে যা যা ব্যবস্থা করা হয়েছে সেই তো এই রাজ্য সরকারের পুলিশ, রাজ্য সরকারের স্বাস্থ্য প্রশাসনের লোক, রাজ্য সরকারের চিকিৎসকরা করেছেন। এদের কি বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের কাছে আছে? আরজিকর দুর্নীতি মামলায় যে আরজিকরের কথা আপনি তুললেন, আজকে সিবিআই আদালত বলে দিল আগামী বৃহস্পতিবারের মধ্যে চার্জ গঠন করতে হবে, তারপরে শুরু হয়ে যাবে বিচার প্রক্রিয়া, বাড়তি কোনো সময় আর দেওয়া হবে না। নিশ্চিতভাবে আদালতের নজরদারিতে, একদম খোদ সর্বোচ্চ আদালতের নজরদারিতে, সর্বোচ্চ আদালতের বিশ্লেষণের মধ্যে এই তদন্ত চলছে। যদি বিশেষ আদালত দুর্নীতি মামলাতেও চার্জ গঠন করতে বলে থাকে, আমরা আশা করব এই দুর্নীতি মামলায় যারা যারা গ্রেপ্তার হয়েছেন তারাও দোষী সাব্যস্ত হবেন এবং তাদেরও সাজা ঘোষণা হবে। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে গতকাল রাত্রি সাবির আলী ঢুকলেন, যার বিরুদ্ধে এত কিছু অভিযোগ, পুলিশের সামনে তিনি খানিকটা চোটপাট করলেন, উত্তেজনা ছড়ালেন, তারপরও তাকে পুলিশ গ্রেপ্তার করলেন, মানে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। দেখুন, এই সাব্বির আলী তিনি এত বড় ক্ষমতাবান হলেন কি করে যে খোদ মুখ্যমন্ত্রীর কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দিতে পারেন, তার হুমকি দিতে পারেন। এবং এ নিয়ে এখনো পর্যন্ত ওখানকার কাউন্সিলর থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত কারোর মুখে কোনো আওয়াজ নেই। কেন? এই সাব্বির আলীর রোষ, এই সাব্বির আলীর নিয়ন্ত্রণে এমন কি জাদু আছে যাতে তৃণমূল কংগ্রেস কিছুই বলতে পারছে না? শুধু কি দুধেল গাইদের ভোট ব্যাংক তত্ত্ব, নাকি ওই আবার অনেক কিছু ফাঁস হয়ে যাওয়ার ভয়? জগন্নাথ, আপনি বাজেট নিয়ে বলছিলেন যে পশ্চিমবঙ্গ তরফ থেকে কি কোনো বিশেষ কিছু চাওয়া হচ্ছিল কিনা বাজেট নিয়ে, তো তৃণমূল প্রশ্ন তুলতে পারি যে প্রত্যেক বাজেটের আগে কি প্রত্যেকটা রাজ্য আলাদা আলাদা বিশেষ প্যাকেজ? ভারতবর্ষের বাজেট যখন হয় তখন ভারতবর্ষের বাজেট ভারতের দিকে তাকিয়ে হয়। আগামী সপ্তাহে যখন এ রাজ্যের অর্থমন্ত্রী, জানি না অর্থমন্ত্রী সে অধিকার থাকবে কিনা, হয়তো দেখবেন মুখ্যমন্ত্রী নিজেই বলবেন আমি বাজেট পেশ করব। সেই রাজ্যের বাজেট পেশ, যেদিন রাজ্যের বাজেট পেশ হবে সেদিন কি আপনি প্রশ্ন করবেন বীরভূম কি পেল, মুর্শিদাবাদ কি পেল, দার্জিলিং কি পেল? করবেন কি? যেদিন সেই প্রশ্ন রাজ্যের অর্থমন্ত্রীকে করবেন যে সব ডায়মন্ড হারবার আর দক্ষিণ কলকাতা কেন পেল, কেন বীরভূম কিছু